নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি ভৌতিক গল্প, ভৃগীর ক্ষুধা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন, উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে ভৃগীর ক্ষুধা। নিষেধের অববাহিকায় যখন নেমে আসে মৃত্যুর করাল থাবা, যখন হিংস্রতার চরম পর্যায়ে নেমে আসে আধারের নীরবতা, তখন সে আসে। প্রতি রাতেই সে আসে আর নিয়ে যায় একটা গোটা পরিবার। তার যে বড় খিদে, সেই খিদের তাড়নায় বলি হয়ে চলেছে অসহায় মানুষের দল। কে সে? কি তার পরিচয়? পেটের ক্ষুধা আশ মেটে না, রক্ত দিয়ে পেট ভরা না। চললি কোথা দেখ রে হেথা, কাঁচা মাংস শরীর জুড়ে, টকবগিয়ে পেটটি নড়ে। ধীরে ধীরে এক হিংস্র সাপদের মতো চার হাত পায়ে ভর করে এগিয়ে আসে সে। তার মুখে ফুটে ওঠে কানেটো করা এক পৈশাচিক হাসি। দেখা যায় কানের পাশ থেকে শুরু করে তার মুখটা দুই ভাগে চেরা। মুখের ভেতরে শোভা পাচ্ছে সারি সারি তীক্ষ্ণ হলদেটে দাঁত, এবং তারই মাঝ থেকে বেরিয়ে এসেছে লালাসিক্ত এক লম্বা জিহ্বা। টপ টপ করে মাটিতে লালা রস নির্গত হচ্ছে। তারপর তারপর কি হলো বাবা? কে সেই পিশাচিনী যার এমন ভয়াল রূপ? আর সেই রিপোর্টারেরই বা কি হলো? সেই মিস নয়নতারা আর তার প্রেমিক, যিনি কলকাতার সবচেয়ে বড় সংবাদ মাধ্যমের ম্যানেজিং ডিরেক্টর। আজ আর নয় মা, অনেক রাত হলো, এবার ঘুম। ক্লাস 8-এ উঠলেও এখনো পুরোপুরি সেই ছোট্ট মিঠুই রয়ে গেলি। এখনো রাতে আমার কাছে গল্প না শুনলে তোর ঘুম আসে না, তাই না রে? হ্যাঁ, ঠিক বলেছো বাবা। সত্যি তোমার গল্প বলার মধ্যে না একটা অদ্ভুত মাধুর্য আছে। সেটা কি করে অস্বীকার করি বলো তো? হঠাৎ বাবা মেয়ের কথোপকথনের মাঝে বালিগঞ্জ প্লেসের এই ফ্ল্যাট বাড়ির পঞ্চতলার ঘরটিতে হঠাৎই এক পরিবর্তন দেখা দিল। চুপ চুপ, সে এসেছে, আমায় ডাকছে। তোর নথর কান্তি শরীর তার ভারী পছন্দ রে। দে 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 মা, দে তোর শরীরটা ওকে একবার দে। ও ক্ষুধা মেটাক, ওর যে বড় খিদে রে, ওর যে বড় খিদে। কি বাবা, তো তুমি এমন করছো কেন? তো তোমার চোখটা এরকম এরকম সবুজ হয়ে যাচ্ছে কেন বাবা? বাবা, তো তুমি আমি ভয় দেখাতে চাইছো, তাই না বাবা? বাবা এমন করো না। ওকে ওকে, তো তুমি ঘরের কোন থেকে কাঠের চেয়ারটা তুলছো কেন? এমন করো না বাবা, না বাবা, এরকম করো না। আমার ভীষণ ভয় করছে বাবা, না 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 না। ঘরের আলো আপনা আপনি জ্বলতে নিভতে শুরু করল। ঘরে উপস্থিত সেই ব্যক্তিটি তখন চেয়ারটি সশব্দে মাটিতে আছড়ে ফেলল। তারপর তার মধ্যে থেকে একটা ধারালো কাঠের টুকরো নিয়ে সজোরে গেঁথে দিল তার মেয়ের বুক লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল ঘরের মেঝেতে।
আলো আধারিতে ঢাকা সেই ঘরের দেওয়ালে ফুটে উঠল একটা আবছা অবয়ব। অবয়বটি একটি নারী শরীরের। তার উন্মুক্ত একরাশ খোলা চুল হাওয়ায় যেন ভাসছে। আধবোজা চোখ দুটোর মণি সবুজ বর্ণের। সেই ছায়া লক্ষ্য করে সামনের দিকে তাকাতেই সেই ব্যক্তি দেখতে পেল তাকে। অন্ধকারের বিভীষিকাশে তার বড় খিদে। সে ধীরে ধীরে তার আঙুল নির্দেশ করে কিছু একটা যেন বিড়বিড় করে বলতে লাগলো, একটা ছড়া। পেটের ক্ষুধা আশ মেটে না, রক্ত দিয়ে পেট ভরে না, চললি কোথা দেখ রে হেতা, কাঁচা মাংস শরীর জুড়ে টকপকিয়ে পেটটি নড়ে। তার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে সেই ব্যক্তিটি বলে উঠল, এনেছি, দেখ দেখ, তোর খাবার আমি এনেছি, তোর কথা আমি রেখেছি। প্রায় উন্মাদগ্রস্ত সেই ব্যক্তির দিকে তাকিয়ে আবারও সে কিছু একটা নির্দেশ দিল। হাতে ধরে থাকা ধারালো কাঠের টুকরোটা দিয়ে এবার সে প্রথমে নিজের মুখটা আড়াআড়িভাবে চিরে দিল। তার চোয়ালের অর্ধেক অংশ গড়িয়ে পড়ল মাটিতে। বেরিয়ে এলো দাঁত এবং মাড়ির খানিকটা অংশ। এরপর সে সেই ব্যক্তিটির পেট বরাবর ঢুকিয়ে দিল সেই কাঠের অংশটা। হড়হড় করে বেরোতে লাগলো লাল রক্তের ধারা, যকৃৎ এবং লিভার। এক ফোঁটা রক্তের ছিটে গিয়ে পড়ল দেওয়ালে অবস্থান করা একটি ফটো ফ্রেমের গায়ে। সেটি একটি হাস্যময় নারীর কপালে সিঁদুর। হাসি হাসি মুখে সে চেয়ে রয়েছে তাদের দিকে। গলায় ঝুলছে সকালের বাসি রজনীগন্ধার মালা। এবার সেই নারী মূর্তিটি ঝাঁপিয়ে পড়ল দুই মৃতদেহকে লক্ষ্য করে। কচড় মচড় আওয়াজ হতে লাগলো, যেন কোনো হিংস্র জানোয়ার তার শিকারকে চিবিয়ে খাচ্ছে। আবারও এক হত্যা। এই হত্যা রহস্যের কিনারা করতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ। বর্তমানে বহুল আলোচিত এক সদ্য প্রকাশিত বই, যার নাম ক্ষুধা, তাকে ঘিরে জনতা তথা সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। শোনা যাচ্ছে যে বা যারা এই বইটি কিনে পাঠ করছেন তাদের গোটা পরিবার এক রাতের মধ্যে নৃশংসভাবে খুন হচ্ছে। যদিও একে ঠিক খুন বলা যায় কিনা সেই নিয়েও দ্বিমত রয়েছে, কারণ অদ্ভুতভাবে প্রতিটি পরিবারের পুরুষ বইটি কেনার পরেই তার গোটা পরিবারকে নিজের হাতে শেষ করে নিজেও আত্মঘাতী হচ্ছে, অথচ তাদের প্রত্যেকের পরিবারই বেশ সচ্ছল। এই প্রসঙ্গে বলে রাখি, প্রত্যক্ষদর্শী এবং তদন্তকারী কর্মকর্তাদের বয়ান অনুযায়ী তারা যখন তদন্তে গেছেন তারা খুঁজে পেয়েছেন সেই সব লাশের শরীর থেকে কে যেন খাবলা খাবলা করে মাংস তুলে নিয়েছে। যেসব অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল তাদের গায়ে পাওয়া গেছে সেসব বাড়ির পুরুষদের ফিঙ্গারপ্রিন্ট। তাই এটি স্পষ্ট যে প্রতিটি পরিবারের খুনের পেছনেই রয়েছে সেই বাড়ির কোনো না কোনো পুরুষ। তবে একটা প্রশ্ন থেকেই যায়, খুনগুলো তারা কেন করছে? নিজের পরিবারের লোকেদেরই বা কেন এভাবে হত্যা করছে? সর্বোপরি সেসব মৃত লাশের শরীর থেকে মাংসই বা কে খুবলে তুলে নিচ্ছে? ঘরে কিন্তু তারা ছাড়া আর কারোর কোনো রকম হাত বা পায়ের ছাপ কিংবা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, যাতে এটি প্রমাণিত হয় যে পরিবারের লোক ছাড়াও সেখানে আরও কারোর অস্তিত্ব ছিল। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্বনামধন্য সাহিত্যিক তথা এক্স ম্যানেজিং ডিরেক্টর অফ নিউ স্টেশন মিস্টার কুশল চৌধুরী, যিনি এই মুহূর্তে চৌধুরী অ্যান্ড চৌধুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার এবং একজন সফল ব্যবসায়ীও বটে। কাজের পাশাপাশি তিনি তার যৌবনের কর্মজীবনের অভিজ্ঞতা তার কলমের দ্বারা লিপিবদ্ধ করেছেন। বাঙালি পাঠককে উপহার দিয়েছেন তার রিপোর্টার জীবনের একের পর এক রোমহর্ষক কাহিনী, স্টিং অপারেশনের গল্প। আমি রয়েছি সঞ্চয়ী সাহা, আজকের এই লাইভ অনুষ্ঠানের সঞ্চালিকা রূপে। টিভি স্ক্রিনে ফুটে উঠল একটি দৃশ্য, যেখানে এক সুসজ্জিত ঘরে মুখোমুখি দুটি সুদৃশ্য সোফায় বসে রয়েছে একজন সুন্দরী তরুণী এবং অপরটিতে 50 এক ব্যক্তি। মাথায় এক রাশ কাঁচা পাকা চুল, হাফাতা জামা ফুটে বেরিয়ে এসেছে তার পেশিবহুল শক্তিশালী দুটো হাত। ডান বাহুতে শোভা পাচ্ছে একটি ঈগলের উল্কি। নমস্কার স্যার, আমাদের রিয়ালিটি শো সত্যের সন্ধানে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেব কেমন আছেন আপনি। প্রতি নমস্কারের পর আজকের স্পেশাল গেস্ট কুশল চৌধুরী জানান, দীর্ঘ কর্মজীবনের মাঝে আজও কোনো বিরতি দিইনি। নয়নতারার যে এটাই শেষ ইচ্ছে ছিল,
তার ইচ্ছে ছিল শেষ পর্যন্ত আমি যেন মানুষের পাশে দাঁড়াই। আপনি হয়তো জানেন আমার লভ্যাংশের অনেকটাই আমি চ্যারিটি ট্রাস্টে দান করি। এই যে আপনি জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি, আমি এর উত্তরে একটাই কথা বলবো, নয়নতারার আদর্শে পথ চলতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত এবং আপ্লুত আছি। সে আজ আমার বা আমাদের মাঝে নেই, তবুও ঘরের দেওয়ালের দিকে হঠাৎই তার দৃষ্টি নিবদ্ধ হলো কিছু একটা দেখে। এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেদিকে। মুখে ক্ষণিকের জন্য ফুটে উঠল মুচকি হাসি। ক্ষণিকের বিরতি, তারপরই হঠাৎ কেশে নিয়ে বললেন, হ্যাঁ, যেটা বলছিলাম, তবে আজও তাকে বড্ড অনুভব করি। সে যেন আজও আমার আশেপাশে রয়েছে। আসলে খুব ভালোবাসতো কিনা। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, তবে আমি আপনার মুখ থেকে প্রথমেই শুনতে চাইব আপনার নতুন প্রকাশিত বই ক্ষুধার ব্যাপারে। বইটি কি সত্যিই অভিশপ্ত? জনমত প্রচলিত আছে যে এই বইটি যদি কোনো পুরুষ পাঠ করে তাহলে নাকি সে উন্মাদ হয়ে তার গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। কেমন রয়েছে বইটিতে? কেন সাধারণ জনতা এবং সাহিত্য সংসদের মধ্যে এই বহুল আলোচিত বই নিয়ে এত শোরগোল উঠেছে? হাইকোর্ট রায় ঘোষণা করেছে যাতে সমস্ত স্টল থেকে বইটি বাজেয়াপ্ত করা হয় এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এই বইটি বিক্রয় বেআইনি ঘোষণা করেছে। এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। দিকে দিকে ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশলাইট। আলোকোজ্জ্বল ঘরটার ওই পারে বসে পুরো ঘটনাটা মনিটরিং করে চলেছে সত্যের সন্ধানে টিমের ক্রু মেম্বাররা। টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে গলায় ঢাললেন তিনি। এবার শোয়ের সঞ্চালিকা সঞ্চয়ী সাহার চোখের দিকে চোখ রেখে বললেন, আচ্ছা, আপনার যদি অমানুষিক খিদে পায় আপনি তখন কি করেন? সঞ্চয়ী স্থির দৃষ্টি রেখে বলল, অবশ্যই খাবার খাই। হ্যাঁ, কি খান? এ আবার কেমন প্রশ্ন? মনুষ্য উপযোগী খাদ্যবস্তু যা পাই তাই খাই। ঠিকই তো, আপনি তো মানুষ। রক্ত মাংস দিয়ে গড়া পঞ্চভূতের অধীনস্থ এক গুণাম মাত্র। ঈশ্বরের সৃষ্টি এই অসামান্য অবদান মানুষ। ঠিকই তো, আপনি তো মনুষ্য উপযোগী খাদ্যই গ্রহণ করবেন। তবে সে কিন্তু আমাদের মতো সাধারণ খাবার খায় না। সে যার নাম মুখে নিতে নেই তার যে বড় ক্ষুধা, সে ভাগাড়ে অবস্থান করে। তার সেই ভয়াল রূপের সামনে সামান্য মানুষ সে তুচ্ছ। তার খাদ্য তালিকায় কে থাকে জানেন? ঠান্ডা ঘরে বসে মুরগির ঠ্যাং চিবোনো সে পছন্দ করে না। তার চাই কাঁচা নরম মাংস। হ্যাঁ হ্যাঁ, নরম মাংস। সে মৃতদেহের শরীর থেকে খুবলে খুবলে তুলে নেয় মাংসপিণ্ড। আমি 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 নিজের চোখে দেখেছি সেই নয়নতারার শরীর থেকে। সে কি ভয়ানক দৃশ্য! আপনি ঠিক আছেন মিস্টার চৌধুরী? আপনার কি শরীর খারাপ লাগছে? বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকলেন তিনি। সঞ্চয়ী ক্যামেরাম্যানকে ইশারা করতেই সে দ্রুত পকেট থেকে ওয়াকি টকি বের করে বাকি ক্রু মেম্বারদের নির্দেশ দিল যেন তারা স্ক্রিনে একটা বিজ্ঞাপন শুরু করে। এরপর সঞ্চালিকা পেশাদারি ভঙ্গিমায় বলে উঠল, কে এই নারী? মায়াবিনী নাকি কোনো উন্মাদিনী? জানতে হলে চোখ রাখুন আমাদের এই রিয়ালিটি শো যার নাম সত্যের সন্ধানে। ফিরে আসছি একটি বিজ্ঞপ্তির পর। মিস্টার কুশল, আপনি ঠিক আছেন তো? আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে আমরা অ্যাম্বুলেন্স ডাকতে পারি। চেয়ারে আধশোয়া অবস্থায় অর্ধ নির্মিলিত চোখ দুটো একবার তাকিয়ে দেখল রিয়ালিটি শোয়ের সঞ্চালিকা সঞ্চয়ীর দিকে। পেশিবহুল শরীরটাকে একবার টান করে কাঁচের জানলার দিকে তাকিয়ে কুশল বলে উঠল, দুঃখিত সঞ্চয়ী, আমি ক্ষমা প্রার্থী। আসলে এমনটা হবে আমি আগে বুঝতে পারিনি। কদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না, কিন্তু আমার প্রকাশিত বই ক্ষুধার এহেন অবস্থান পাঠক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
আমি এসেছি শুধু আপনাদের প্রশ্নের উত্তর দিতেই নয়, বরং নিজেও কিছু প্রশ্নের উত্তর খুঁজতে। সেসব প্রশ্ন যা আজও আমায় ঘুমাতে দেয় না। রাতের পর রাত আমার কাটে দুঃস্বপ্নের মতো। ক্যামেরাম্যানের দিকে বুড়ো আঙুলের ইশারায় থামস আপ দেখিয়ে সঞ্চয় প্রশ্ন করল, আপনার অনুমতি পেলে তবেই আমরা আবার শুরু করতে পারি। অনুমতি দিলাম। বেশ। নমস্কার দর্শক বন্ধু, আমি সঞ্চারী আরও একবার চলে এলাম বিরতির পর। এবার আমরা জেনে নেব আমাদের আজকের স্পেশাল গেস্ট মিস্টার কুশল চৌধুরীর মুখ থেকে এই বইটির ব্যাপারে কিছু কথা। সঞ্চয়ের কথা শেষ হতেই কুশল একবার তার দিকে চেয়ে নিল। এরপর স্টুডিওর চারপাশে একবার ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে বলল, শরীরের ক্ষুধা এমন এক প্রতিক্রিয়া যার ফলে মানুষের ভেতরে লুকিয়ে থাকা পশুটি জেগে উঠতে পারে। জেগে ওঠে অন্ধকারের সেই ভয়াল রূপ যাকে আমি নাম দিয়েছি ভাগাড় খাঁকি। নামটা উচ্চারিত হতেই আবারও স্টুডিওর মধ্যে নেমে এলো এক রাশ পিন পতন নিস্তব্ধতা। কুশল আবারও ভয়ার্ত দৃষ্টিতে একবার স্টুডিওর দেওয়ালের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভাগাড় খাঁকি। তার যে বড় ক্ষুধা, কাঁচা রক্ত মাংসের স্বাদ পেলে সে আবারও জেগে ওঠে। জেগে ওঠে তার পৈশাচিক প্রবৃত্তি। ধীরে ধীরে তার কণ্ঠ আবারও রোধ হয়ে আসে। সময়টা ছিল সম্ভবত ডিসেম্বর মাস। আমি এবং আমার বাগদত্তা নয়নতারা সাংবাদিকতার পেশার সাথে যুক্ত ছিলাম। বীরভূমের একটি গ্রাম, নাম শিমুলতলা। শতাব্দী প্রাচীন এই গ্রাম আজও অভিশপ্ত। মৃত লাশের সমাধির ওপর গড়ে ওঠা এই গ্রামের পূর্ব ইতিহাস আরও ভয়াবহ। শোনা যায় ৭৬-এর মন্বন্তরে এই গ্রামের ভাগাড়ে পড়েছিল হাজারো নিরীহ গ্রামবাসীর মৃতদেহ। এক বিন্দু সুখাদ্য তো দূরের কথা, সামান্য ভাতের ফ্যানটুকু তাদের কপালে জুটত না। তবে একটা বিষয় আমার স্তম্ভিত করেছিল। সেই গ্রামের অর্ধ গলিত লাশ যখন পরে ইংরেজ বাহাদুরের সিপাহীদের দ্বারা উদ্ধার হয়, তখন দেখা যায় তাদের দেহকে কোনো হিংস্র জন্তু যেন খাবলে খেয়েছে। সম্ভবত সেটা শেয়াল। কিন্তু যদি ধরেও নিই তারা দলবদ্ধভাবে এসেছিল এবং তাদের মাংস ভক্ষণ করেছিল, তবুও একটা চারপের জন্তুর পক্ষে মৃতদেহের পেট নিখুঁতভাবে তাড়াতাড়ি চিরে পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বের করে খাওয়া যে অসম্ভব। তৎকালীন একজন উচ্চপদস্থ ইংরেজ আমলা এই বিষয় তদন্ত করে। কিছু লাশ যেগুলো পরীক্ষণের অবস্থায় ছিল তাদের পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় এবং সে খুঁজে পায় অদ্ভুত কিছু তথ্য। তাদের শরীরে যে ক্ষতচিহ্ন রয়েছে সেটা কোনো মানুষ কর্তৃক সৃষ্ট। সে তার তীব্র নখরের সহায়তায় তাদের পেট চিরে অভ্যন্তরীণ অংশ বের করে ভক্ষণ করে। সর্বোপরি আরেকটি অদ্ভুত বিষয় আমাদের সামনে আসে। সেই সময়কার সংবাদপত্র মাধ্যম বঙ্গভুবনে আমরা খুঁজে পাই সেই উচ্চপদস্থ ইংরেজ আমলার পরিচয়। তার নাম লর্ড জনসন। অসীম সাহসী সেই ইংরেজ ভদ্রলোক বিবাহ করেছিলেন একজন ভারতীয় মহিলাকে যার নাম ছিল ভৃগি। জানি আপনাদের হয়তো শুনতে বড়ই অদ্ভুত লাগছে। হয়তো এই অদ্ভুত নামকরণের কারণও সহজে অনুমেয় নয়। তবে বিভ্রান্তি সৃষ্টি তখন হলো যখন জানতে পারলাম লর্ড জনসন আকস্মিক মৃত্যুর কারণ। তৎকালীন সমাজে একজন ইংরেজের এহেন মানসিকতা সত্যিই প্রশংসনীয় বটে। এক অসহায় ভারতীয় মহিলার প্রেমে পড়ে তাকে সসম্মানে বিবাহ করা এ তো রীতিমতো বিভ্রান্তিকর। যেখানে বাকি ইংরেজরা শুধুমাত্র ভারতীয় নারীদের ভোগবিলাসের বস্তু হিসেবে মনে করত, সেখানে এই রকম একটি ঘটনা সত্যিই একটি নজির সৃষ্টি করেছিল। তবে আমরা জানতে পারি এই মহিলা নাকি সেই শিমুলতলা গ্রামের একমাত্র জীবিত নারী।
যাকে সেই ইংরেজ ভদ্রলোক খুঁজে পেয়েছিল সেই ভাগাড়ের পাশেই। তবে এক রাতে সেই ইংরেজ আমলা তার গোটা পরিবারকে নিয়ে নিজেও আত্মঘাতী হন। অদ্ভুত ব্যাপার, সেই মৃত পরিবারের মধ্যে তার ভারতীয় স্ত্রী ভৃগিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তার এহেন মৃত্যুর কারণ হিসেবে ধরা যায় কোনোভাবে হয়তো তার মানসিক ভারসাম্য নষ্ট হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কোন কারণে এক রাতের মধ্যেই তিনি নিজের বাবা মা সহ তার একমাত্র মেয়েকেও নৃশংসভাবে খুন করলেন। এরপর তিনি নিজ হাতে নিজের পেট চিরে আত্মহত্যা করলেন। এইভাবে নিজেকে পৈশাচিকভাবে কষ্ট দিয়ে আত্মহননের ঘটনা যে এক বিরল দৃষ্টান্ত বটে। যদি ইচ্ছে থাকতো তিনি তো নিজের রাইফেল দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে নিজের মাথার খুলি উড়িয়ে দিতে পারতেন। সর্বোপরি সেই রহস্যময়ী নারী, পুরো গ্রাম মৃত্যুর কোলে ঢলে পড়লেও কোন জাদু বলে বেঁচে ছিল সে। ইংরেজ সাহেবের মৃত্যুর পরে আর তাকে দেখা যায়নি কেন? ইতিহাস সময় সাক্ষ্য বহন করে চলেছে। দেশ স্বাধীন হয়, শিমুলতলা গ্রামে ফিরে আসে স্বাভাবিক জীবনের ধারা। অনুর্বর জমিকে উর্বর করে শুরু হয় কৃষিকার্য। ধীরে ধীরে মানুষ সেখানে আবারও বসবাস শুরু করে। এত বছর সমস্ত কিছু নিজস্ব ছন্দে বেশ ভালোই চলছিল, কিন্তু গোল বাঁধল ঠিক সাল 2002 থেকে। একের পর এক পরিবারের পুরুষেরা নিজেদের পরিবারকে হত্যা করে শেষে নিজে আত্মঘাতী হতে থাকল। রিপোর্টার নয়নতারার হাতে তুলে দেওয়া হলো এই ঘটনার সত্য অনুসন্ধানের গুরু ভার। আমি ওকে একা ছাড়তে চাইনি, তাই এই বিপুল জনপ্রিয় নিউজ চ্যানেলের কর্ণধার হয়ে আমিও সঙ্গ নিই। প্রেসের কালো অ্যাম্বাসেডর গাড়ি ছুটে চলে গ্রামের ধুলো মাখা রাস্তায়, টায়ারের ছাপ রেখে শিমুলতলা গ্রামের দিকে। কুশল, আমরা যে অজানার পথে চলেছি এক সত্য অনুসন্ধানের খোঁজে, এর শেষটা যদি ভয়াবহ হয়, কিভাবে ফেস করবে সেই বিষয়ে কিছু ঠিক করেছ? কোনো ব্যাকআপ প্ল্যান তৈরি করেছ? এখানে আসার সময় এখানকার থানার সেকেন্ড অফিসার দীপক দেবনাথকে খবর দিয়েছিলাম। লালবাজার থেকে স্পেশাল পারমিশন করিয়ে এনেছি যাতে প্রয়োজনে সমস্ত রকমের সাহায্য পাই। তবে কি নয়নতারা, তুমি কি ভাবছো? এসব পৈশাচিক হত্যালীলার পেছনে কোনো প্রেতাত্মার হাত রয়েছে? না, ঠিক সেটা ভাবছি না। আমি ভাবছি কোনো অর্গ্যান ট্রাফিকিংয়ের কেসও তো হতে পারে। আজ থেকে 200 বছর আগে ইংরেজ শাসনকালেও এমন ঘটনা ঘটে গিয়েছে। উফ, সবটা মেলাতে পারছি না জানো। বাই দ্য ওয়ে, আমরা স্টে করছি কোথায়? তুমি চিন্তা করো না ডার্লিং, অল সেট। মানে এই অজপাড়া গায়ে তুমি কি কোনো হোটেল কিংবা গেস্ট হাউসের সন্ধান পেলে নাকি? যেই গ্রামের অস্তিত্ব ভারতের মানচিত্রেও খোঁজা মুশকিল, যেখানে কোনো ট্যুরিজমের ব্যবস্থাও নেই, সেখানে হোটেল কিংবা রিসর্টের খোঁজ পাওয়া তো... আরে থামো না, আমায় বলতে দাও, এত ভাবার কিচ্ছু হয়নি। হাতের হ্যান্ডিক্যাম্প ধরে থাকা বাঁ হাতটিকে জানলার বাইরে থেকে গাড়ির ভেতরে ঢুকিয়ে কুশল বলল, এতক্ষণ ধরে আমি গ্রামের পথে যেতে যেতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করছিলাম। পথে একটা সুবিশাল মাঠ চোখে পড়ল। যদিও এই শ্যুট করার কাজটা তোমারই, তবুও ভাবলাম এরপর থেকে তো ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, তাই এই স্ট্রিং অপারেশনের শুরুটা না হয় আমিই করি, কি বলো? সে যাই হোক, যেটা বলছিলাম, সেই মাঠটা তুমি খেয়াল করেছো কিনা জানি না, ওই মাঠে প্রায় 2 একর জমি জুড়ে এক সুবিশাল ভগ্নপ্রায় প্রাসাদ অবস্থান করছে। সম্ভবত সেটি কি কুশল? ব্রিটিশ আমলের সেই উচ্চপদস্থ আমলা লর্ড জনসনের প্যালেস, যাকে ঘিরে এক গভীর কুয়াশার চাদর। ভারতীয় মহিলা ভৃগি এবং লর্ড জনসনের বিবাহের পর এক রাতে সে তার বাবা মা এবং মেয়েকে হত্যা করে অদ্ভুতভাবে। তারপর ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করা সেই মহিলা ভৃগিকে এই ঘটনার পর থেকে আর দেখা যায় না। যদি সে খুন হয়ে থাকে তাহলে লাশটা কোথায়? আর যদি লাশ লোপাট করে থাকে
তাহলে তার বাবা মা এবং মেয়ের লাশ লোপাট করেনি কেন? এটাও তো হতে পারে কুশল যে প্রথমে তিনি তার স্ত্রীকে হত্যা করে কোনো এক গভীর অনুশোচনায় ভুগছিলেন এবং পরে উন্মাদগ্রস্ত হয়ে বাকিদের খুন করে নিজেও আত্মঘাতী হন। সবটাই বেশ জটিল। আরও একটা প্রশ্ন আসছে, যে গ্রামে ৭৬-এর মন্বন্তরে এত মানুষ না খেয়ে মারা গেল, সেখানে ওই একটা মহিলা কিভাবে এতগুলো দিন অভুক্ত অবস্থায় বেঁচেছিল? তার থেকেও বড় প্রশ্ন, তাকে যখন উদ্ধার করা হয়েছিল তার বস্ত্র মলিন থাকলেও তার রূপ লাবণ্যে কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। সে ছিল সম্পূর্ণ সুস্থ এবং সুস্বাস্থ্যের অধিকারিণী। ব্যাপারটা কি আশ্চর্য নয়? খুবলে খাওয়া মৃতদেহের ওপরে যে দাঁতের দাগ পাওয়া গেছে সেটা নাকি কোনো পশুর ছিলই না। তাহলে কি? হঠাৎ জোরে ব্রেক কষল ড্রাইভার। পেছনের সিটে বসে থাকা কুশল এবং নয়নতারা সামনের সিটে ধাক্কা খেল। মাথায় হাত বোলাতে বোলাতে ড্রাইভার রতনকে কিছু একটা বলতে যাবে, এমন সময় দেখতে পেল একটা বছর ১৬-র মেয়ে তাদের যাওয়ার ঠিক রাস্তার ওপর ধুলো মেখে কিছু একটা যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মাথার চুল থেকে ধুলো ঝরে পড়ছে, গায়ের বস্ত্র মলিন, সারা শরীর ভর্তি ধুলো এবং আবর্জনায়। তাদের নাকে ভেসে এলো একটা পচা দুর্গন্ধ। নাকে রুমাল চাপা দিয়ে কুশল বাইরে তাকিয়ে দেখল সেখানে রয়েছে একটা নোংরা আবর্জনা ফেলার ভাগাড়। ময়লা আবর্জনার স্তূপ থেকে দূরে দেখলে পাহাড় বলে ভ্রান্তি জাগে। দিনে দুপুরে এমন একটা জায়গার পাশে ১৬ বছরের এক কিশোরী কি করছে জানতে বড়ই উৎসাহী হয়ে ওঠে। এই মেয়ে, রাস্তায় বসে মস্করা হচ্ছে নাকি? একটু বলি তো গাড়ি যাওয়া করতিস, সে খেয়াল আছে? ড্রাইভার রতনের কথা শুনে মেয়েটা উঠে দাঁড়ালো, মিষ্টি গলায় বলল, আমার খিদে পায় না বুঝি, তাই তো খাবার খাচ্ছিলাম। এই দেখো, দেখো না, দেখো। তার দৃষ্টি অনুসরণ করে রতন দেখতে পেল তার হাতে ধরা রয়েছে একটা রুটির টুকরো, তাতে ভনভন করছে কালো পোকা। দেখলেই বোঝা যায় সেটা বেশ অনেক দিনের বাসি। জায়গায় জায়গায় সাদা ছত্রাক দেখা যাচ্ছে। এটা খেলে তো মেয়েটার শরীর খারাপ করবে, ফুড পয়জনিং হতে পারে। বুকটা কেঁপে উঠল নয়নতারার। সে দ্রুত বেরিয়ে মেয়েটার কাছে এসে দাঁড়ালো। ড্রাইভার রতনকে বলল, এই, ওকে এভাবে বকাঝকা করো না। মনে হচ্ছে ও হয়তো গ্রামেরই কেউ হবে, হতে পারে মানসিক ভারসাম্যহীন কোনো বালিকা। ততক্ষণে কুশলও বাইরে এসে দাঁড়িয়েছে। স্থির দৃষ্টি রেখে একবার সেই কিশোরীকে দেখল সে। পকেট থেকে দামি নোকিয়ার ফোনটা বের করে সবার অলক্ষ্যে একটা ছবি তুলে নিল। হ্যান্ডিক্যাম্পটা গাড়িতেই রেখে এসেছে। ফিরে গিয়ে আর আনতে ইচ্ছে করল না তার। সে এবার সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়ে, কি নাম তোর? মেয়েটি প্রশ্ন শুনে খিলখিলিয়ে হেসে উত্তর দিল, ক্ষুধা লাগে খাবার কই, ভাগাড়েতে লাশ কই, পেটের ক্ষুধা আঁশ মেটে না, রক্ত যে খুঁজেই পাই না, কাঁচা মাংস কোথায় পাই, এখানে যে মানুষ নাই। সরল গ্রাম্য বালিকার মুখে এহেন কথা শুনে চমকে ওঠে উপস্থিত সকলে। নয়নতারা এবার প্রশ্ন করে তাকে, এমন কবিতা তুমি নিজে বানিয়েছো বুঝি? বাহ, বেশ প্রতিভা আছে তো তোমার। তুমি কি স্কুলে পড়ো? মেয়েটা আবারও খিলখিল করে হাসতে থাকে। তার মুখের দিকে তাকিয়ে আবারও চমকে ওঠে কুশল। কিরে, বললি না যে স্কুলে পড়িস? কালো ভাঙা এবড়ো খেবড়ো দাঁতের ফাঁকে তখনও লেগে এক টুকরো বাসি রুটি। তাদের সামনেই থু থু করে মাটিতে একদোলা থুতু ছিটিয়ে সে বলল, স্কুল? সেটা আবার কি গো? আমি তো পণ্ডিতের তোলে পড়তুম। আমাদের পণ্ডিত মশাই মাথায় ইয়া বড় টিকি নিয়ে হাতে বেত নিয়ে আমাদের পড়াতেন যে। পণ্ডিত, টোল, এসব তো অনেক বছর আগের কথা, যখন স্কুল বলে গ্রামের দিকে অন্তত কিছু ছিল না। ওই শহরের বুকেই কিছু সরকারি স্কুল এবং কনভেন্ট স্কুল ছিল। কথাগুলো শেষ করে কুশল তাকালো নয়নতারার দিকে, আর তাকিয়েই মনে মনে প্রমাদ গুনল। তার দুই চোখ জুড়ে তখন শোভা পাচ্ছে অপত্য মাতৃস্নেহ। তাদের বিবাহ হয়নি ঠিকই, তবে এত বছর লিভিনে থেকে তার মনের ভাব সে
একটু হলেও বুঝতে পারে। সেই সময় দুই অবিবাহিত তরুণ তরুণীর এভাবে লিভিনে থাকা নিয়ে মিডিয়া বেশ জলঘোলা করেছিল বটে, তবে স্বয়ং মিডিয়ার কর্মকর্তা একটা স্বনামধন্য নিউজ চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর কুশল চৌধুরীর মতো এমন এক হাই প্রোফাইল ব্যক্তিত্ব এবং তার সাথে নামকরা ক্রাইম রিপোর্টার নয়নতারার এহেন সম্পর্কের ব্যাপারে সমাজ যাই ভাবুক তারা ফুৎকারে উড়িয়ে দিয়েছিল। কুশলের মনে পড়ল সেই দিনের কিছু কথা, যেদিন নয়নতারা এসে কুশলকে শুভ সংবাদটা দিয়েছিল সে মা হতে চলেছে। কিন্তু অবিবাহিত যুবতীর এরকম গর্ভধারণ এই সমাজ কি চোখে দেখবে, এ ব্যাপারে কুশলের মনে দ্বন্দ্ব থাকলেও সামনে সে কিছুই প্রকাশ করেনি। কিন্তু একদিন একটা ছোট্ট দুর্ঘটনা ঘটল। বাথরুম থেকে বেরোনোর সময় পা পিছলে পড়ে গেল নয়নতারা। হসপিটালে নিয়ে যাওয়ার পর সব শেষ। 6 মাসের অন্তঃসত্ত্বা নয়নতারার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার আগেই চিরবিদায় নিল। মনে মনে স্মৃতিচারণ করছিল সে। চটক ভাঙল তার নয়নতারার ডাকে। কি গো, বলো না, নিয়ে যাই? যাক না ও আমাদের সাথে, ওখানেই থাকবে। আপাতত গ্রামে খোঁজ নিয়ে দেখি এটা কার সন্তান। যদি কেউ ওর মা বা বাবা থাকে তাকে না হয় ফিরিয়ে দেব। তবে আমি জিজ্ঞেস করেছি জানো, ও বলল ওর নাকি কেউ নেই। কোনো একটা দুর্ঘটনায় নাকি সে তার গোটা পরিবারকে হারায়। কুশল তার স্মৃতি বিস্মৃতির অতলে এমনভাবে ডুবে গেছিল যে তার দুশ্চিন্তাকে সত্য প্রমাণিত করে নয়নতারা এমনই যে কিছু একটা করতে চলেছে সেটা প্রায় ভুলতেই বসেছিল। এই কী সব বলছো তুমি? কার না কার বাচ্চা আর তুমি তাকে আমাদের সাথে রাখবে, আবার কলকাতায় নিয়ে যাবে? বলি, মাথাটা কি গেছে তোমার? প্লিজ কুশল, একা একটা অসহায় মেয়ে এভাবে রাস্তায় পড়ে থাকবে? অনাথ শিশুর মতো আস্তাকুর থেকে খাবার খাবে? এ আমি দেখতে পারছি না। অগত্যা পরাজিত সৈনিকের মতো নত স্বীকার করা ছাড়া কুশলের আর কোনো উপায়ান্তর রইল না। সামনে সিটে ড্রাইভারের পাশে উঠে বসল কুশল এবং পেছনের সিটে নয়নতারা এবং সেই ভাগাড়ের পাশ থেকে কুড়িয়ে পাওয়া সেই মেয়েটা। গাড়ি ছুটে চলল গ্রামের একমাত্র থানার উদ্দেশ্যে। প্রথমেই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা আবশ্যক, নইলে এই উটকো ঝামেলা পোয়াতে হবে তাকে। গাড়ির পেছনে রাখা একটা লাল বাকেট থেকে চিপসের প্যাকেট বের করে নয়নতারা এই সদ্য আলাপ হওয়া বছর 16 কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে আমি জানি তো, এই নাও এটা খাও। এ মা, এটা কি গো? এটা কেউ খায় নাকি? আবার খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটা। আলগোছে কপালের পাশ থেকে জট পাকানো খয়েরি চুল সযত্নে নিজের হাতে সরিয়ে দিয়ে নয়নতারা বলল, একে চিপস বলে, তুমি খেয়ে দেখো, তোমার ভালোই লাগবে। এরপর নয়নতারা নিজের হাতে চিপসের প্যাকেট খুলে একটা চিপস মুখের সামনে ধরে বলল, আপাতত এটা খাও, পরে আমি তোমায় ভাত রেঁধে খাওয়াবো, কেমন? ভাতের সাথে কি থাকবে? আমি তো রক্ত দিয়ে ভাত মেখে খেতাম জানো। এবার কুশল বিরক্ত হয়ে গেছে। পেছনে ফিরে তার দিকে তাকিয়ে বলল, আনকালচার্ড ফেলো, ডিসকাস্টিং। তখন থেকে যা নয় তাই বলে চলেছে। নয়ন, তুমিও কিন্তু প্রশ্রয় দিচ্ছ ওকে। আমরা একটা কাজে এসেছি নয়ন, এইসব তুচ্ছ বিষয়ে আমি মাথা ঘামাতে চাইব না। ওকে এক্ষুনি গাড়ি থেকে নামাও, রাইট নাও। কুশলের রাগে থমথমে মুখের দিকে তাকিয়ে ছোট মেয়েটা যেন ভয় কুঁকড়ে গেল। নয়নতারার পরনে থাকা সালোয়ারের কুঁচিটা এক হাতে চেপে ধরে তার বুকে মাথা লুকোলো। নয়নতারা বলল, দিলে তো বাচ্চা মেয়েটাকে ভয় দেখিয়ে। আরে ও হয়তো মানসিক ভারসাম্যহীন, কি বলছে নিজেই জানে না। তুমিও না। কিছু একটা প্রত্যুত্তরে বলতে গিয়েও থেমে গেল। আবারও মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকিয়ে ঠোঁটের ফাঁকে একটা সিগারেট গুঁজে তাতে অগ্নিসংযোগ করল। পেছনে তখন মেয়েটা মহা আনন্দে নয়নতারা চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খেয়ে যাচ্ছে। কড়মড় করে চিবোনোর আওয়াজ আসছে তার কানে। হঠাৎ রেয়ার ভিউ মিরারে চোখ গেল কুশলের। পেছনের দৃশ্য দেখে সে চমকে উঠল। সে দেখতে পেল রুগ্ন কঙ্কালসার একটা মেয়ে বসে আছে ঠিক নয়নতারার পাশে। পেটটা তার ঢিবির মতো উঁচু, সরু সরু লিকলিকে হাতে মাংসের তিল মাত্র নেই। সবচেয়ে ভয়ঙ্কর তার মুখমণ্ডল। তার চোয়ালের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত
কোনো এক ধারালো অস্ত্রের আঘাতে কাটা। নিচের চোয়াল যেন ঝুলছে, তার মধ্যে শোভা পাচ্ছে সারি সারি শ্রীহীন হলদেটে দাঁত। দাঁতের ফাঁকে লেগে রয়েছে কাঁচা মাংসের টুকরো। ভয়ে সে দরদর করে ঘামতে থাকে। ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে জ্বলন্ত সিগারেটের পেছনে ফিরে তাকালো সে। আর তাকাতেই আরও এক চমক। কোথায় কি? সবই যে স্বাভাবিক। সেই আধময়লা ছিন্ন ভিন্ন বস্ত্র পরে রয়েছে। কিছুক্ষণ আগে ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করা সেই মেয়েটা যে এই মুহূর্তে নিবিষ্ট মনে চিপস খেতে খেতে নয়নতারার সাথে গল্প জুড়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আবারও সামনে তাকালো। চোখ গেল আবারও সেই রেয়ার ভিউ মিরারের দিকে। না, সবটাই স্বাভাবিক। কুশল নিজের মনে বলল, আপাত দৃষ্টিতে যা স্বাভাবিক বলে গণ্য হচ্ছে, অস্বাভাবিকতা তার রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। এতক্ষণ গ্রামের পথে চলছি, শুধু কিছু ঘরের মধ্যে থেকে কৌতূহলী মুখ ছাড়া রাস্তায় বিশেষ জনপ্রাণী চোখেই পড়েনি। এই গ্রামে সব কিছুই বেশ রহস্যময়। স্যার, থানা চলে এসেছে। চিন্তার জাল ছিন্ন হতে কুশল দরজা খুলে বাইরে নামল। নয়নতারাও নেমে দাঁড়ালো। গাড়ির ভেতরে বসে রইল সেই ছোট্ট কুড়িয়ে পাওয়া মেয়েটা। ও ভেতরে কেন? ওকেও থানায় নিয়ে চলো, দেখি পুলিশ ওর বাড়ির লোকে সন্ধান দিতে পারে কিনা। না কুশল, ও ভেতরেই থাক। দেখছো না কেমন ভয় কুঁকড়ে বসে রয়েছে? বাচ্চা মেয়েকে আবার থানা পুলিশ কেন বলো তো? আমি দেখছি পরে ব্যাপারটা। তার আগে চলো থানার ভেতরে যাই। যেই কাজের জন্য আমাদের এখানে আসা সেটা আগে সম্পন্ন করি। অজপাড়া গাঁয়ের ছোট্ট পুলিশ ফাঁড়ি। থানার বাইরে গাড়ির আওয়াজ পেতেই বাইরে বেরিয়ে আসে এক কনস্টেবল। নমস্কার, আমি কুশল চৌধুরী, টিভি নিউজ স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর, এবং ইনি নয়নতারা, আমাদের চ্যানেলের ক্রাইম রিপোর্টার। আমরা এসেছি থানার সেকেন্ড অফিসার দীপক বাবুর সাথে একান্ত সাক্ষাৎকারে। আপনারা আসুন আসুন ম্যাডাম, উনি ভেতরেই আছেন। উর্দিধারী কনস্টেবল ভেতরে যাওয়ার পথ হাতের ইশারায় দেখিয়ে দিয়ে আবারও সামনের টুলে বসে পড়ল। এক হাতে খৈনি ডলতে ডলতে বলল, ভাগাড় খাকির খোঁজে এসেছেন তো? ভাগাড় খাঁকি? সে আবার কে? আমরা তো এসেছি এই গ্রামের ওই একের পর এক ঘটে যাওয়া পৈশাচিক খুনের তদন্ত করতে এবং সেই রিপোর্ট পেশ করতে। ওই হলো, এই সবই ভাগাড় খাকির কাজ। এতক্ষণ ধরে তো গ্রামের রাস্তায় গাড়িতে এলেন, কাউকে দেখতে পেলেন কি? না, সেটা তো এখনো পাইনি। কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন? কনস্টেবল এবার টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বাঁচতে চান তো পালান। আমিও কলকাতা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি। মঞ্জুর হলেই আর এক মুহূর্ত এখানে থাকবো না। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ ভেতর থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। রামদিন, বাইরে কে এসছে? তার গলা শুনে কেমন যেন মিয়ে পড়ল রামদিন। আমতা আমতা করে বলল, স্যার, কলকাতা থেকে রিপোর্টার বাবুরা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আপনারা দয়া করে বলবেন না আমি যা যা এক্ষুনি বললাম আপনাদের, নইলে মেজবাবু আমার ট্রান্সফার আটকে দেবে, বুঝলেন? তাকে অভয় দিয়ে কুশল বলে উঠল, আরে না না, ভয় পাবেন না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। ভেতরে ঢুকে তারা দেখতে পেল এক অতি সুদর্শন যুবককে, যে একটা কাঠের চেয়ারে বসে টেবিলে জমা হওয়া ফাইলের পাতায় এক মনে কি যেন দেখে খসখস করে আর একটা কাগজে কি যেন লিখছে। তার সামনে যেতেই মুখ তুলে তাকালো সে। হাতের ইশারায় সামনের চেয়ার দেখিয়ে বসতে বলল। আপনারা প্রেস থেকে এসেছেন আমি জানি, লালবাজার থেকে আগেই খবর পেয়েছি, তার সাথে কড়া নির্দেশও, যাতে আপনাদের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখি এবং পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করি। আপনারা এই গ্রামের অতিথি, তাই আপনাদের কোনো রকম অসুবিধা হতে দেব না। আজ বড়বাবু থাকলেও হয়তো আরও ভালো হতো, বড্ড একা পড়ে গেছি মশাই। গুটি কয়েক কনস্টেবল নিয়ে কি আর আইন রক্ষার মতো গুরু দায়িত্ব কাঁধে নেওয়া যায় বলুন তো? আপনাদের বড়বাবু কোথায়? তাকে তো দেখছি না। তিনি কি কোয়ার্টারে গেছেন দুপুরের খাবার খেতে? নয়নতারার প্রশ্ন শুনে একরাশ বিস্ময় নিয়ে এক দৃষ্টে খানিক্ষণ তাকিয়ে রইলেন তিনি। আপনি খবর পাননি? কই না তো। কোন খবর পাওয়ার কথা বলছেন দীপকবাবু? দুদিন আগে যে বড়বাবু ও... মানে কি বলতে চাইছেন আপনি? তিনি কি? এই প্রশ্নে খানিকটা হতচকিত হয়ে এবার থানার সেকেন্ড অফিসার বললেন, তিনি যে আর নেই। কলকাতা থেকে আসতে পলাশপুর গ্রামে আপনাদের প্রায় দুদিনই কাছাকাছি লেগে গিয়েছিল, যদি ভুল না হই। কি তাই তো?
হ্যাঁ, সেটা ঠিক। পথে আমরা একটি হোটেলে স্টে করি, তারপর আবারও যাত্রা শুরু করি। কিন্তু তাতে কি? তাই আপনাদের কাছে এখনো খবরটা পৌঁছয়নি। এই গ্রামে টেলিফোন বলতে এই থানার আর ওই পাড়ার মোড়ে একটি এসটিডি বুথ। দুঃখের বিষয় হলো বেশ কিছুদিন হলো এই দুটোই ডেথ হয়ে পড়ে রয়েছে। কনস্টেবলের হাত দিয়ে চিঠি লিখে পোস্ট অফিস মারফত সদরে পাঠিয়েছি, কিন্তু তাদের পেতেও তো সময় লাগবে। সে যাই হোক, কিছুদিন আগে বড়বাবু ও হঠাৎ উন্মাদ হয়ে নিজের স্ত্রী ও পুত্রকে নৃশংসভাবে হত্যা করে শেষে নিজেও আত্মঘাতী হন। খুনের প্যাটার্ন একদম বাকি হত্যাগুলোর মতোই হুবহু সেম। প্রথমে নিজের পুত্রকে এবং স্ত্রীকে ধারালো কিছু দিয়ে খুন করা, সেই লাশের বীভৎসতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মৃতদেহের শরীর থেকে কেউ যেন খাবলা খাবলা করে মাংস তুলে নিয়েছে। বড়বাবুর অবস্থাও তথৈবচ। নিজের হাতে কেউ নিজের পেট আড়াআড়িভাবে চিরে নাড়ি ভুড়ি বার করে দিতে পারে বলে বিশ্বাস করা কঠিন। আমায় শেষ রাতে ফোন করেছিলেন, তারপর থেকেই অস্বাভাবিকভাবে ফোন ডেথ হয়ে পড়ে রয়েছে। খুনের আগের রাতে ঠিক কি কি ঘটেছিল আমাদের বলুন প্লিজ। নয়নতারার হাতের ইশারায় হাতে ধরে থাকা হ্যান্ডিক্যামটা চালু করলো কুশল। তখন প্রায় মাঝরাত, সময় আনুমানিক 12টা হবে। গ্রামে এমনিতেই খুব তাড়াতাড়ি সবাই কাজ সেরে ঘুমিয়ে পড়ে। আমি আর বড়বাবু দুজনেই ডিউটিতে ছিলাম। ইতিমধ্যে দুবার বড়বাবুর বাড়ি থেকে ফোন চলে এসছে। আমি বড়বাবুকে বললাম তিনি আজ থানাতেই থাকুন, কাল সকালে গিয়ে বাড়িতে বিশ্রাম নেবেন। আমার কথা শুনে তিনি ঝাঁঝিয়ে বলে উঠলেন পুলিশের কাজ ছেড়ে রাতে পাহারা কাজ নিতে। আমি নাকি ভীরু কাপুরুষ। গোয়ার তুমি করে বেকার প্রাণটা খোয়ালেন তিনি। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করলেন দীপকবাবু। রাত ঠিক 2টো নাগাদ আমি বড়বাবুর বাড়ির থেকে একটা কল পাই। ফোনের ওপরে শুনতে পাই বড়বাবুর ভয়ার্ত গলা। আমি জিজ্ঞেস করলাম কার কথা বলছেন তিনি, কে এসেছে। তারপর হঠাৎই একটি আধো মেইলি গলায় ছড়া শুনতে পাই। পেটের ক্ষুধা আশ মেটে না, রক্ত দিয়ে পেট ভরে না, চললি কোথা দেখ রে হেতা, কাঁচা মাংস শরীর জুড়ে টকপকিয়ে পেটটি নড়ে। এরপর বিপ বিপ শব্দ করে ফোনটা কেটে যায়। হাজার চেষ্টা করেও তাকে কল করতে পারিনি। সকালে তার বাড়ি গিয়ে দেখতে পাই এই নৃশংস হত্যাকাণ্ড। শুধু বড়বাবু কেন, এই গ্রামে অনেকের পরিবারই আজ বাতি দেওয়ার মতো কেউ বেঁচে নেই। বডিগুলো এখন কোথায়, একবার কি দেখতে পারি? নয়নতারার কথায় সেকেন্ড অফিসার দীপক বললেন, সে তো সদর হাসপাতালে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য, কালকের মধ্যেই এখানে চলে আসবে। এতক্ষণে হেডকোয়ার্টার খবর পৌঁছে গেছে হয়তো। বড়বাবুর নিজের বলতে এক ভাই রয়েছে, সে কলকাতাতেই থাকে। তাকেও খবর দেওয়া হবে, তিনি এসেই দাহকার্য সম্পন্ন করবেন। আচ্ছা, আপনাদের সবার তো টেলিফোন ছাড়াও মোবাইল ফোন এবং ওয়্যারলেস ফোনও তো রয়েছে, তাহলে সেগুলো ব্যবহার কেন করেননি, বা বলা ভালো করছেন না? মোবাইল ফোন আপনার কাছেও তো রয়েছে, দেখুন তো একবার নেটওয়ার্ক আছে কিনা। তার কথা শুনে চকিতে কুশল তার পকেট থেকে ফোনটা বের করে সবিস্ময়ে দেখল তার ফোনে টাওয়ারের জায়গাটা ক্রস সাইন দেখাচ্ছে, অর্থাৎ তার ফোনে এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নেই। নয়নতারার ফোনেও বলা বাহুল্য নেটওয়ার্ক ছিল না। তাদের হতবিহ্বল মুখের দিকে একবার তাকিয়ে দীপক বলে উঠল, নেই তো, থাকবেও না। এই অজপাড়া গায়ে কোনো টাওয়ার বসায়নি কোম্পানির লোক। নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার লাভ দেখবে মশাই। এই অজপাড়া গায়ে মানুষের হাতে টাকা নেই তেমন, মোবাইল ফোন কেনার সামর্থ্য কোথায় তাদের? মাঝে মাঝে গ্রামের বাইরে গেলে হয়তো তখন নেটওয়ার্ক পাই, এই যা। ওয়্যারলেস ফোনে কথা বলছেন, এ কি আপনাদের কলকাতা পেয়েছেন? একটা মাত্র লড়ঝড়ে সরকারি চিপ, গোটা 8 রাইফেল এবং এই আমার এক সার্ভিস রিভলভার, ব্যাস এইটুকুই সম্বল। যাকে আপনারা উঠেছেন কোথায়? এখনও ঠিক করিনি, তবে যাওয়ার পথে সেই ভগ্নপ্রায় হতদরিদ্র যে ইংরেজ সাহেব লর্ড জনসনের কুঠি দেখে এলাম, ওখানেই থাকবো বলে মনস্থির করছি। কুশলের দিকে অবাক চোখে তাকিয়ে দীপক বলে ওঠে, বলেন কি? আমি তো ভাবলাম আপনারা আমার ওখানেই উঠেছেন। আমি বলতেই চাচ্ছিলাম, কিন্তু তার আগে জেনে নিলাম আপনারা নিজেদের কোনো অস্থায়ী কোনো বাসস্থানের বন্দোবস্ত করেছেন কিনা। কিন্তু আপনারা তো স্থির করেই এসছেন দেখছি। ওখানে কিন্তু বর্তমানে কেউ থাকে না, বিগত প্রায় অনেক বছর ধরেই সেটা ওইভাবেই পড়ে রয়েছে। অপোক্ত প্রাচীর যে কোনো মুহূর্তে ভেঙে কিন্তু পড়ে যেতে পারে।
বেশ কিছু বছর আগেও গাঁয়ের ছেলে ছোকরাদের দল গিয়ে ভিড় জমাতো বটে, কিন্তু খুনগুলো হওয়ার পর থেকে লোকে তো একা একা রাস্তায় বেরোতেই ভয় পায়। আপনি নিশ্চয়ই জানেন এই গ্রামের পূর্ব ইতিহাস। এই ভাগার খাকি নামক যে ভয়াল বিভীষিকা আজ গোটা গ্রামের কাছে ত্রাসের কারণ, তার শুরুটা কোথা থেকে হয়েছিল? খানিকটা জানি বটে, তবে সেই সময়কালীন পুরনো পুলিশি রিপোর্ট এখন পাওয়া প্রায় অসম্ভব। তবে এই খুনগুলো তদন্ত করতে গিয়ে আমরা কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। ভিকটিমের মৃতদেহের পাশে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ খুঁজে পাই, ঠিক যেন একটা বাচ্চা মেয়ের। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে মেয়েটির পায়ের পাতা উল্টো, ঠিক যেমন কেউ যদি সামনের দিকে মুখ করে হেঁটে পেছনের দিকে যায় তাহলে যেমন ঠিক তার পায়ের ছাপ পড়বে, সেই রকম। এক হতে পারে হত্যাকারী পুলিশকে বিভ্রান্ত করার জন্য এমনটা করেছে, আর দুই, সেটা যে অবিশ্বাস্য, তার পায়ের পাতার গোড়ালিটাই উল্টো। কিন্তু অদ্ভুত বিষয়, এই গ্রামে যে কোনো বাচ্চা মেয়ে নেই। যে কজন ছিল সেই ভয়ালো বিভীষিকায় নির্দেশে তাদের বাবার হাতে নৃশংসভাবে খুন হয়েছে। বাকি ঘটনা তো আপনারা জানেনই। বাচ্চা মেয়ে গ্রামে নেই? কি বলছেন? একটু আগেই যে আমরা পথে আসার সময় একটি 12 বছরের কিশোরীকে ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করি, তাহলে সে কে? নিশ্চয়ই আপনাদের তদন্তে কোনো গাফিলতি রয়েছে, নইলে এমন ভুল হয় কি করে? ছোট্ট একটা গ্রাম, এখানে মাত্র গুটি কয়েক মানুষেরই বাস। 76-এর মন্বন্তরে অমন নৃশংস ঘটনা ঘটার পরে ইংরেজ শাসকদের তত্ত্বাবধানে এখানে আবারও মানুষ বসবাস করতে শুরু করেছিল। আর তারপরই তো লর্ড জনসনের আত্মহননের ঘটনা সামনে আসে। সে তার গোটা পরিবারকে হত্যা করে। তবে এখানেও একটা জিনিস কৌতূহলের উদ্রেক করে। তিনি আজ আমাদেরই মতো এক 12 বছরের কিশোরীকে ঠিক একইভাবে ভাগাড়ের পাশ দিয়ে উদ্ধার করে। তার নাম ছিল ভৃগী। ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করা হয় বলেই হয়তো এরূপ নামকরণ। তবে সে তার পরিবারকে কিভাবে হারায়, তারা যদি অনাহারে দুর্ভিক্ষে মারা যায়, তাহলে মেয়েটি বেঁচে গেল কি করে? তাছাড়া ভাগাড়ে যে সমস্ত লাশ পড়তো তাদের মৃতদেহ খুবলে খেত কি? এমন কিছু প্রশ্নের উত্তর পেতেই আমরা লর্ড জনসনের সেই 7 মহলা প্যালেসে যাওয়ার জন্য মনস্থ করেছি। তাছাড়া আমাদের আরেকটি ইচ্ছেও রয়েছে। এই কেসটি শেষ হওয়ার পর আমরা ওই স্থানটিকে ফিচার করব আমাদের সংবাদ মাধ্যমে, সরকারের নজরে আনব, যাতে তিনি সেটিকে হেরিটেজ বিল্ডিংয়ে রূপান্তরিত করেন। আফটার অল, সবাই জানতে পারবে সেই রক্তাক্ত ইতিহাস, যা ইতিপূর্বে কয়েক দশক আগে ঘটে গিয়েছে। নয়নতারার কথা শুনে দীপকবাবু বললেন, এ তো উত্তম প্রস্তাব। আমি আপনাদের সাথে কিছু লোকজন পাঠাচ্ছি। ওখানকার কিছু ঘর অবশ্য এখনো অক্ষত রয়েছে, কিছুদিন থাকা যাবে বটে, তবে একটু সাবধানে থাকবেন। তার আগে সেই মেয়েটিকে একবার দেখতে চাই। ওকে ভেতরে নিয়ে আসুন তো। আমি বারবার আনতে চেয়েছিলাম, কিন্তু সেই মেয়ে তো আসতেই চাইলো না। নয়ন আবার তাকে আমাদের সাথে রাখতে চায়। কতবার বোঝালাম, শুনলো না। সেই জায়গায় চলুন, মেয়েটি আমাদের গাড়ির ভিতরেই রয়েছে, সাথে আমাদের ড্রাইভার রতনও গাড়ির ভিতরেই রয়েছে। 3 জনেই শশব্যস্ত হয়ে গাড়ির কাছে এলো। গাড়ির ভেতরে কুশল উঁকি দিয়ে যেন হতবাক হয়ে গেল। গাড়িতে যে কেউ নেই, গাড়ি তো ফাঁকা। শুধু পেছনের সিটে পড়ে রয়েছে একটা আধ খাওয়া বাসি রুটির টুকরো, তার পাশে চিপসের প্যাকেট, যেটা থেকে একটু আগেই মেয়েটা চিপস খাচ্ছিল, এবং রতনের সিটে। রতনের সিটে ওটা কি? চোখে এক রাশ বিস্ময় নিয়ে কুশল তাকালো নয়নতারার দিকে। নয়নও লক্ষ্য করেছে গোটা বিষয়টা। পাশে দাঁড়িয়ে থাকা দীপকবাবু এবার বললেন, সিটে এত রক্ত এলো কোত্থেকে? পথে আসার সময় কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? কই না তো, শুধুমাত্র একবার ওই মেয়েটি মাঝ রাস্তায় যখন বলেছিল তাকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষতে হয়েছিল। এছাড়া তো তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। আমাদের কনস্টেবলকে ডেকে পাঠাই। ও তো ওখানেই দরজার পাশে বসেছিল, হয়তো ও কিছু দেখেছে। কনস্টেবল রামদিনকে ডেকে পাঠাতেই সে এসে সেলাম জানিয়ে বলল, 16 বছরের ছোট মেয়ে? কই, আমি তো আপনাদের সাথে কোনো মেয়েকে দেখিনি। আমি তো দেখলাম ড্রাইভারের সাথে আপনারা এলেন, কিন্তু কোনো মেয়েকে তো দেখিনি। আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? আর যতদূর ড্রাইভারের প্রশ্ন, আমি তো দেখলাম এই তো একটু আগেই সে গাড়ির দরজা খুলে বাইরে বেরোলো।
ওইদিকে হনহন করে হেঁটে গেল, ওই ওই যে ভাগার যেদিকে রয়েছে সেই দিকে। আমি কত করে ডাকলাম, ড্রাইভার সাহেব কোথায় চললেন? উনি যেন ভ্রুক্ষেপই করলেন না। তবে অদ্ভুত লেগেছিল কিছু বিষয়। তিনি যেন কোনো একজনের হাত ধরে সেদিকে গেলেন। মানে ধরুন স্যার, আপনাকে কেউ সামনে থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আপনার হাতটা সামনের দিকে বাড়ানো, মুষ্টিবদ্ধ সেই হাতে অন্য একটি হাতের মুঠো, ঠিক তেমন। তবে এক্ষেত্রে তার হাতটি কোনো এক অদৃশ্য জাদু বলে কেউ যেন ধরে রেখেছিল। সামনের সেই মানুষটিকে আমি কিন্তু দেখতে পাইনি, শুধু তার চলে যাওয়ার পথের দিকে চেয়েছিলাম। আমার এখন থানায় ডিউটি এমনিতে, তাছাড়া থানার গেটের বাইরে রাখা ছিল গাড়িটা। আমি আর বেশি কৌতূহল দেখাইনি। ভেবেছিলাম পেটে হয়তো একটু লাল জল পড়েছে, তাই হয়তো মদ্যপ হয়ে মাতলামো শুরু করেছে। এতক্ষণ হয়তো খেতে পারিনি আপনাদের জন্য। আপনারা থানায় ঢোকার পর হয়তো সেই সুযোগ পেয়েছে, তাই আর মাথা ঘামায়নি। তবে একটা বিষয়, যেসব পরিবারের পুরুষেরা তাদের পরিবারকে এভাবে খুন করেছিল, তারাও কোনো না কোনোভাবে এমনই এক 12 বছরের কিশোরীর দেখা পেয়েছিল। সেটা আপনি কি করে জানলেন কনস্টেবল সাহেব? ভিকটিম এবং তার পরিবার ছাড়া তো আর কেউ মেয়েটাকে দেখতে পেত না, আর তারা সকলেই মৃত। তাহলে আপনারা কিভাবে দেখা পেলেন কুশলবাবু? কনস্টেবল কথা শুনে এবার নয়নতারা বলল, মানে আপনি বলতে চাইছেন সেই বাচ্চা মেয়েটি যাকে আমরা কুড়িয়ে পেয়েছি, সেটা আপনাদের ভাষায় কি বলে? ভাগার? তাদের কথা শেষ হতে না হতেই দূর থেকে ভেসে এলো একটা মরণ চিৎকার। আরে এই তো আমাদের ড্রাইভারের গলা। কুশলবাবুর কথা শুনে মেজবাবু দীপক তার সার্ভিস রিভলভার বাগিয়ে ধরে ছুটল সেই শব্দের উৎস লক্ষ্য করে। তাকে অনুসরণ করে নয়নতারা এবং কনস্টেবল রামদিন। ততক্ষণে ভাগাড়ের পাশে জড়ো হয়েছে গ্রামের বেঁচে যাওয়া কিছু মানুষজন। ভয়ার্ত কৌতূহলী দৃষ্টি দিয়ে সবাই কি যেন দেখে চলেছে। ধীরে ধীরে দীপক সামনে গিয়ে দাঁড়াতেই আঁতকে উঠল। সেই দৃশ্য, একই ঘটনা আবারও। কুশলও দাঁড়ালো পাশে গিয়ে। সেই দিকে চোখ পড়তেই সে কুশলকে ভয়ে জাপটে ধরল। তারা দেখতে পেল ড্রাইভারের ক্ষতবিক্ষত লাশ সেই স্থানে আস্তাকুড়ের মাঝে পড়ে রয়েছে। পেটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে আড়াআড়ি একটা গভীর ক্ষত। পেটের মধ্যে থেকে বেরিয়ে আসছে নাড়ি ভুড়ি। চোখ দুটো যেন কেউ এক রাশ ঘৃণার সাথে উপড়ে ফেলেছে। সেই স্থান এখন শূন্য। নয়নতারার আর সহ্য হলো না। মাথা ধরে টলতে টলতে কিছুটা এগিয়ে হড়হড় করে বমি করে ফেলল। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধা সেই স্থানে উপস্থিত হলো। স্থির দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বলল, পেটের ক্ষুধা, বড় ক্ষুধা, তার চেয়ে বড় খিদে গো, তার চেয়ে বড় খিদে। আমার জোয়ান স্বামী, ছেলের বউ সব বাইরে খেয়ে তার আশ মেটেনি। খা পোড়া মুখি, আমাকেও খা, তবে যদি তার খিদে মেটে। এই বলে মাটিতে একদলা থুতু ফেলে লাঠিতে ভর দিয়ে সে ভিড় ঠেলে এগিয়ে গেল পেছনের দিকে, যে স্থানে রয়েছে তার নিজস্ব বাসভূমি। পোর লেডি, তখন যে বলছিলাম না, ভিকটিম ছাড়াও আরও একজন তাকে দেখেছিলেন। ইনি সেই মহিলা। তার ছেলেও নাকি এমনই এক মেয়েকে ঘরে তুলেছিলেন, আশ্রয় দিয়েছিলেন তাকে, খাদ্য, বস্ত্র আর এক নিশ্চিন্ত বাসস্থান। বাকিটা মেজবাবু বলবেন। হ্যাঁ রামদিন, সেদিন তুমিও সাথে ছিলে, বড়বাবুও ছিলেন। তবুও তিনি কেন যে এই ভুলটা করলেন কে জানে। ঘটনার পর্যায়ক্রম অনুযায়ী মানে তিনিও সেই মেয়ের সাথে দেখা পেয়েছেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। চলুন বাকিটা যেতে যেতে বলি। রামদিনকে বডিটা উদ্ধার করে সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে বলে কুশলের দিকে তাকিয়ে অফিসার বললেন, সত্যি আপনার সাহসের প্রশংসা করতে হয় মশাই। এমন একটা ঘটনা ঘটে গেল, চোখের সামনে এমন এক বিভৎস মৃতদেহ, ম্যাডামের অসুস্থ হয়ে পড়া, এসব একা হাতে সামলে আবার পুরো ঘটনা ভিডিও করছেন। সত্যি আপনারা সাংবাদিকরা কি দিয়ে তৈরি বলুন তো? দীপকের কথা শুনে মুচকি হেসে কুশল বলল, চরম সিদ্ধান্তে উপনীত হতে আমাদের সময় লাগে না।
দ্রুত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি, তাই তো সাংবাদিকতার পেশার সাথে যুক্ত হয়েছি। এত সহজে নার্ভ দুর্বল হলে কি চলবে? হাতের হ্যান্ডিক্যামটা বন্ধ করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সে। ততক্ষণে নয়নতারা অনেকটাই সুস্থ বোধ করছে। সেও কৌতূহলী হয়ে পুরো বিষয়টা শুনতে লাগলো। মৃত পরিবারগুলোর মধ্যে একমাত্র জীবিত এই বৃদ্ধা। ঘটনার দিন তিনি গিয়েছিলেন ভিন গায়ে তার একমাত্র বোনের সাথে দেখা করতে। তার বক্তব্য অনুযায়ী তার ছেলে একদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে একটি 12 বছরের কিশোরীকে ঠিক আপনাদের মতোই ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। সম্ভবত যেদিন ওই বৃদ্ধা ভিন গ্রামে গিয়েছিলেন ওই দিনই মধ্যরাতে সে তার স্ত্রীকে হত্যা করে, একইভাবে নিজেও আত্মঘাতী হয়। যথারীতি পরদিন সকালে এসে তিনি তার ছেলে আর বৌমার আত খাওয়া ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পান। বাকিটা আপনাদের সামনে। বড়বাবুরও একই দশা। সে যাই হোক, আপনারা আজ ক্লান্ত। আমি আরও 2জন কনস্টেবলকে আপনাদের গাড়িতে পাঠাচ্ছি, আর আপনাদের ইংরেজ সাহেবের সেই কুঠি, যাকে আপনারা নাম দিয়েছেন লর্ড জনসন প্যালেস, সেখানে পৌঁছে দেবে এবং ওখানকার কিছু স্থানীয় মানুষকে দিয়ে সাফ সাফাইও করিয়ে দেবে। তবে একটা বিষয়, সাবধান, রাতে যাই হোক কোনো 12 বছরের কিশোরীর ডাকে ভুলেও সাড়া দেবেন না। বাহ, এই স্থানটি বেশ তোফা, তাই না? মনে হচ্ছে সময়যন্ত্রে ফিরে গেছি অন্তত কয়েক দশক পিছনে। বাবা, শুধু এই কি ব্যাপার বলো তো? এখানে এসে অবধি এত চুপচাপ কেন তুমি? আমাদের এই বিশালাকায় লর্ড জনসনের হাউস, আমি আর তুমি এই 2টি মাত্র ব্যক্তি, ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং, তাই না? সেটা ঠিকই, তবে কুশল, আমি ভাবছি আজকের ঘটনা নিয়ে। আমরা এসেছিলাম রহস্যের সমাধান করতে, কিন্তু এই জাল যে এত পুরু যে একে ভেদ করা যে সাধ্যাতীত হয়ে পড়ছে। তাছাড়া গ্রামে একটাও খাবার হোটেল নেই, আমরা খাবো কি? ঘরের সম্বলেই একটি মাত্র মোমবাতি। এই অদ্ভুতরে পরিবেশে থাকতে একটু গা ছমছম করছিল বই কি। সাংবাদিকতার দীর্ঘ জীবনে খুন জখম কম দেখিনি। সচক্ষে দেখেছি বহু নৃশংস হত্যাকাণ্ড। সেন্ট্রাল জেলে বসে ফাঁসির আসামের ইন্টারভিউও নিয়েছি, কিন্তু আজকের এই প্রত্যক্ষ অভিজ্ঞতার কাছে সেসব নিতান্তই তুচ্ছ বলে গণ্য হচ্ছে। প্রথমে ভেবেছিলাম সবটাই গুজব, হয়তো কোনো অর্গান ট্রাফিকিং গ্যাংয়ের কাজ, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করি কি করে? গ্রামের যা অবস্থা, কেউ আমাদের সাথে কথা বলবে কিনা সেই বিষয় নিয়েই যথেষ্ট সন্দেহ আছে। সবচেয়ে বড় একটা প্রশ্ন থেকেই গেল, মেয়েটিকে কি তার পরিচয়? আমাদের ভাগাড়ের পাশ থেকে কুড়িয়ে পাওয়া সেই মেয়ে কি আসলে কোনো মানুষ ছিল নাকি? তোমার কথা যুক্তিযুক্ত বটে। তাছাড়া আমিও কিছু প্রত্যক্ষ করেছিলাম গাড়িতে, তবে চোখের ভ্রান্তি হতে পারে ভেবে তোমায় আর জানাইনি। ব্যাপারটা আশ্চর্য বটে, আমি তাকে দেখেছি। এক মাথা জট পাকানো চুল, আর আড়িভাবে কাটা মুখের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, চোয়াল ঝুলছে যেন, তার মধ্যে থেকে বেরিয়ে এসছে সারি সারি তীক্ষ্ণ দাঁতের ফলা। কি কোটরে মনির রং, মৃত মানুষের মতো সাদা, তবে সেই দেখা ক্ষণিকের মাত্র, পরক্ষণেই স্বাভাবিক হয়ে আসে সে। তবে থানার 2nd অফিসার দীপক বাবুর তথ্য অনুযায়ী যেই বা যারা তাকে দেখেছে, বিশেষ করে কোনো পুরুষ, সেই পুরুষ তার ভয়াবহ গোলামের মতো তার নিজের হাতে তার গোটা পরিবারকে শেষ করেছে এবং শেষে নিজেও আত্মঘাতী হয়েছে। তারপর তাদের লাশ উদ্ধার হয়েছে এমন এক পর্যায়ে যেখানে তাদের শরীর থেকে মাংস খুবলে খাওয়া হয়েছে। লর্ড জনসনের সেই মর্মান্তিক পরিণতির কথা তো আমরা জানতেই পেরেছি। সবচেয়ে বড় বিষয়, শুধুমাত্র ভিকটিম এবং তার পরিবারই যদি তাকে দেখতে পায়, তাহলে আমরা কিভাবে দেখলাম? আর যদি আমরা তার পরবর্তী শিকার হই, তাহলে আমরা এখনো জীবিত কিভাবে? যদি সে পুরুষদেরই বশ করে, তাহলে আমি কেন তার দ্বারা বশীভূত হলাম না? কি কারণ থাকতে পারে? ভাবতে গেলেই মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। বাইরে তখন আকাশ কালো করে গুরুগম্ভীর স্বরে মেঘ ডাকছে। 2-1 ফোঁটা বৃষ্টির জল জানলার ওই পাশ থেকে
ঘরে এসে ঢুকতেই নয়ন তড়িঘড়ি বিছানা থেকে উঠে জানলার গায়ে হাত দিয়ে বাইরের দুটো পাল্লা বন্ধ করতে গেল। ঠিক সেই মুহূর্তে চোখ ধাঁধানো বাজের শব্দে চমকে উঠে ক্ষণিকের সেই আলো এসে দেখতে পেল তাদের জানলার ঠিক সামনে কে যেন হাঁটু মুড়ে বসে রয়েছে। মাথার চুল সামনের দিকে ফেলে ক্রমাগত দুলে দুলে কি যেন বিড়বিড় করে বলে চলেছে। ঝড় ঝঞ্ঝার মধ্যেও কিছু টুকরো টুকরো শব্দ তার কানে এলো। বাপ খেয়েছি, মা খেয়েছি, খেয়েছি ছোট ভাইরে, ক্ষুধার জ্বালায় গ্রাম খেয়েছি, খেয়েছি মোর স্বামীরে, তবুও ক্ষুধা বাঘ মানে না, অভিশাপ পেছন ছাড়ে না। এইবার দিয়ে যাব ক্ষুধা তোর পেটের চাকে, মুক্তি পাবো আমি, আমি চিরতরে। ছড়া কাটা শেষ হওয়ার সাথে সাথে এক প্রবল পৈশাচিক অট্টহাসি পুরো লর্ড জনসনের এই সুপ্রাচীন অট্টালিকার প্রতিটা ইঁট যেন কাঁপিয়ে দিল। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। ততক্ষণে কুশলও এসে দাঁড়িয়েছে নয়নতারার পাশে। দুই জোড়া ভয়ার্ত দৃষ্টিই দেখতে পেল সেই ভয়াল বিভীষিকা ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। তার পেটটা অস্বাভাবিক ফোলা, সাপের মতো এঁকে বেঁকে তার এক পা করে সে তাদের জানলার কাছে আসছে। কুশল যেন হতবিহ্বল চোখে সেই দৃশ্য দেখছে, চোখের পাতা স্থির। ধীরে ধীরে সেই নারী শরীর তার তর্জনীর দ্বারা ইঙ্গিত করল নয়নতারার পেটের দিকে। তার মুখে ফুটে উঠল এক ক্রূর হাসি। হঠাৎই নয়নতারার সম্বিত ফিরতেই সশব্দে সে জানলাটা বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ল। জানলা বন্ধ হতেই কুশলের যেন ধ্যান ভঙ্গ হল। এতক্ষণ সে এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিল, যেন সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ? হ্যাঁ, মনে হলো একে একে আগেও যেন কোথাও দেখেছি। হ্যাঁ। কুশলের কথা শুনে এবার নয়নতারা বলল, ভাগার খাকি, এবার আমাদের সবাইকে খেয়ে নেবে। আমরা কেউ বাঁচব না কুশল, আর তার সাথে সেও বাঁচবে না, সেও শিকার হবে তার পৈশাচিক ক্ষুধার। হতভম্ব কুশল তখন মেঝেতে বসে নয়নতারার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, সে কে? এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তাহলে আর কার কথা বলছো তুমি? কুশল, আমি একটা কথা তোমার কাছ থেকে গোপন করেছিলাম। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। ভেবেছিলাম এই অ্যাসাইনমেন্ট শেষ করেই সেই সুখবর তোমায় দেব, কিন্তু আবেগে চোখে জল এসে গেল নয়নতারার। আমি 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 বাবা হতে চলেছি। হ্যাঁ, কারণ তুমি জানলে আমায় আসতে দিতে না কুশল। তাছাড়া আমার কেরিয়ারের পক্ষে এই স্ট্রিং অপারেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তবে একটা বিষয় বুঝতে পারলাম, এই মেয়ে বহু শতকের পুরনো, বহুল আলোচিত লর্ড জনসনের উদ্ধার করা সেই মেয়ে, যাকে তিনি দুর্ভিক্ষের গ্রাসে কবলিত সেই গ্রাম থেকেই তিনি উদ্ধার করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তবে একটা বিষয় বুঝতে পারলাম, এই মেয়ে বহু শতকের পুরনো, বহুল আলোচিত লর্ড জনসনের উদ্ধার করা সেই মেয়ে, যাকে তিনি দুর্ভিক্ষের গ্রাসে কবলিত এই গ্রাম থেকেই তিনি উদ্ধার করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। আরও একটি বিষয়, এই মেয়ে নিজেও তার গোটা পরিবারকে খেয়েছে। তবে পুরুষ জাতির ওপর তার ভয়ানক আক্রোশ, তার কারণ এখনো বুঝতে পারলাম না। তবে সে পুরুষদেরই বশ করে, এটা সত্যি। নারীদের ক্ষেত্রে তার এই সম্মোহন কার্যকরী হয় না। আর ঠিক তাই সেই প্রতিটি পরিবারের পুরুষদের প্রথমে নিজের রূপ লাবণ্যের জাল ছড়িয়ে মোহগ্রস্ত করে, এরপর তাকে বশীভূত করে তাকে দিয়ে হত্যা করিয়ে নিজের ক্ষুধা নিবৃত্তি করে। তবে যদি আমাদের ব্যাপারে বলি, তাহলে একটা জিনিস স্পষ্ট, সে তোমায় বশ করে তোমায় দিয়ে আমায় এবং আমার পেটের সন্তানকে মারতে চায়। ড্রাইভার রতনের পরিবারকেও তাকে সম্মোহন করে মারতে চেয়েছিল,
তার পরিবার থাকে বিহারে। যেহেতু ভাগার খাকির নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো জীবিত প্রাণীকে হত্যা করার, তাই সেই উপায় অবলম্বন করে। যখন কোনো শিকার পায় না, তখন সে ভাগাড়ের মৃতদেহ ভক্ষণ করে। হঠাৎ একটা বিষয় মনে আসায় কুশল জিজ্ঞেস করল, সমস্ত বিষয়টাই আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট, কিন্তু বাইরে যে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছিল দীপকবাবু, সেই কনস্টেবল রামদিন কোথায়? এত কিছু ঘটে গেল, তার কোনো সারা শব্দ পেলাম না। বাইরে ওই ভয়াল বিভীষিকা, তার মধ্যে এমন ঝড় জলের রাত, তুমি বাইরে বেরোবে কিভাবে? হঠাৎ তাদের কথোপকথনের মাঝে তারা শুনতে পেল দরজায় কে যেন দুমদাম আঘাত করে চলেছে। বাইরে ঝড়ের দাপটের সাথে উত্তরোত্তর বেড়ে চলেছে করাঘাত। কুশল, ও এসেছে, আমি জানি, আমাদের সকলকে খেতে এসেছে। তার যে বড়ই খিদে। দরজা খুলো না, না না, যেও না। তুমি শান্ত হও নয়ন। যদি তাকে দেখতে পাই, আমি আমার এই লাইসেন্স পিস্তল দিয়ে এক গুলিতে তার খুলি উড়িয়ে দেব। তুমি চিন্তা করো না। তাছাড়া এটাও তো হতে পারে যে এটা কনস্টেবল রামদিন বাবু, হয়তো তিনিও কোনো বিপদে পড়েছেন এবং আমাদের সাহায্য প্রার্থনা করছেন। তাকে এইভাবে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখাটা কিন্তু অমানবিক। তুমি হয়তো ঠিকই বলছো, তবে আমার একান্ত অনুরোধ, যদি সে দরজার ওই প্রান্তে দাঁড়িয়ে থাকে, তাহলে ভুলেও তার চোখের দিকে তাকাবে না। তাদের কথোপকথনের মাঝে হঠাৎই এক দমকা বাতাসে ঘরের একমাত্র বাতিটা দপদপ করতে করতে নিভে গেল। বিদ্যুৎ চকিতে মোবাইলের টর্চ অন করে এক হাতে ধরে অন্য হাতে শক্ত মুঠিতে তার কোল্ড বরেজ 9mm রিভলভারটা চেপে ধরে কুশল এগিয়ে গেল দরজার দিকে। এক হ্যাঁচকা শব্দে শতাব্দী প্রাচীন সেই সেগুন কাঠের দরজাটা উন্মুক্ত করল। এক ঝাঁক ঠান্ডা বাতাস মুখে এসে পড়ল তার, এবং তার নাকে ভেসে এলো মাংস পচা দুর্গন্ধ। পকেট থেকে রুমাল বের করে কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছে নিয়ে সে বাইরে জোরালো মোবাইল টর্চের আলো ফেলে দেখল ঘরের বাইরে সেই পৈশাচিক দৃশ্য যা ইতিপূর্বে সে আজ সকালেই দেখে এসেছে। ছিন্ন ভিন্ন এক লাশ চিত হয়ে মাটিতে পড়ে রয়েছে। কর্দমাক্ত শরীর জুড়ে বয়ে যাচ্ছে লাল তরল রক্তের স্রোত। স্বল্প আলোয় চোখে পড়ল তার শরীরে ধারণ করা পুলিশের পোশাক। এক হাতে ধরা রয়েছে একটা ধারালো গাছের ডাল, যার ছুঁচলো অংশটা দিয়ে পেটের মাঝখানটা আড়াআড়িভাবে কেটে ফেলা হয়েছে। বাইরে বেরিয়ে এসেছে শরীরের অভ্যন্তরীণ অংশ। তার চোখের জায়গাটা শূন্য, মণিহীন, ফ্যাকাশে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কুশল দৌড়ে দরজা বন্ধ করে ভেতরে ঢুকতে যেতেই তাদের শয়নকক্ষ থেকে ভেসে এলো নয়নতারার আর্ত চিৎকার, এবং তারই সাথে একটি মেয়ের খিলখিলে হাসি। বুকের রক্ত জমাট বেঁধে এলো যেন। সে ছুটে গেল আবারও তাদের ঘর লক্ষ্য করে। ঘরে উপস্থিত হতেই দেখতে পেল একটা 12 বছরের কিশোরী দাঁড়িয়ে রয়েছে নয়নতারার ঠিক পাশে। শক্ত মার্বেলের মেঝের দিকে তাকাতেই আবারও চমক লাগে তার। ভেজা পায়ের উল্টো ছাপ বারান্দা থেকে শুরু হয়ে ঘরের ভেতর চলে গেছে। কুশল বুঝতে পারে যে এই মেয়ে সেই বহুল আলোচিত সেই ভয়াল বিভীষিকা, যে আজ এই গ্রামের একমাত্র আতঙ্কের কারণ। ভাগার খাকি নামটা উচ্চারণ করতেই দেখতে পেল সেই 12 বছরের কিশোরী কন্যা ধীরে ধীরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়া নয়নতারার পেটের কাছটায় এক ঝলক তাকিয়ে কুশলের দিকে মুখ ফেরায়। কিন্তু তাকে দেখে যেন এবার চমকে ওঠে কুশল। এ তার কি রূপ! আস্তাকুড়ের পাশ থেকে আজ সকালেই যে মেয়েকে উদ্ধার করেছিল, যার শরীর ছিল মলিন বস্ত্রে আবৃত, যার চুল ছিল দীর্ঘদিনের তেল না দেওয়া পাকানো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রূপ কল্পনা করা দুঃসাধ্য। কারণ এই কিশোরী যে এক পূর্ণাঙ্গ নারী অবয়ব। শরীর জুড়ে ঠিকরে পড়ছে স্বর্ণালঙ্কার, ফিনফিনে কালো শাড়ির ফাঁক দিয়ে চোখে পড়ছে তার পুষ্ঠ কৌর্মদ, টুপটাপ করে জল ঝরে পড়ছে তার স্নিগ্ধ কেশরাশি থেকে। কুশলের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। হাত থেকে খসে পড়ল রিভলভার। দু চোখের পাতা স্থির। পেটের ক্ষুধা বড় জ্বালা রে বাবু। দুর্ভিক্ষের সময় নিজের চোখে বাপকে দেখেছি
আমার ভাই আর মাকে মেরে তাদের মাংস খেতে। আমি ভিক্ষে করতে বাইরে গেছিলাম, ফ্যান চাইতে, এক ফোঁটা ফ্যান, কিন্তু এই গ্রামের কেউ সাহায্য করেনি। নিজের বাপকে এমন করতে দেখে মাথায় রক্ত উঠে গেছিল। হাতে ধরে থাকা স্টিলের ভিক্ষার ভাটির ধারালো অংশ ঢুকিয়ে দিলাম সোজা পেট লক্ষ্য করে। ছটফট করতে করতে লুকিয়ে পড়ল মাটিতে। সেই থেকে আমি খেয়ে যাচ্ছি, আমি খেয়ে যাচ্ছি। আমার যে বড় খিদে। খেতে দিবি না আমায়? অভুক্ত রাখবি? শূন্য চোখে দরজার পাশে তাকিয়ে কুশল দেখতে পেল একটা ধারালো কাঠের টুকরো রাখা, সম্ভবত এই ঘরের খিলের খানিকটা অংশ। ধীরে ধীরে মাটি থেকে তুলল সেটা। এক পা করে সে এগোতে লাগলো অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকা নয়নতারার দিকে। টুকরোটা গেঁথে দিল পেটের মধ্যবর্তী স্থানে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো সেখান থেকে। অজ্ঞান অবস্থাতেও যেন কুঁকড়ে উঠল নয়নতারার অর্ধ অচেতন দেহ। পেট থেকে বেরিয়ে এলো নাড়ি ভুড়ি এবং তার সাথে শোনা গেল এক বাচ্চার অস্ফুট কান্নার শব্দ। নিমেষে সেই শিশুটিকে বন্ধনমুক্ত করে তুলে দিল সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময়ী কন্যার হাতে। আজ থেকে আমি মুক্ত। এই ক্ষুধার দায়ভার আমি দিয়ে গেলাম। পরপর 3টি গুলি গিয়ে লাগলো সেই রহস্যময় নারীর কপালের ঠিক মাঝখানে। ধপ করে সেই বাচ্চাকে বুকে নিয়ে মেঝেতে পড়ে যেতেই সেই সুন্দর অবয়বটা নিমেষে পরিণত হলো এক অতি কুৎসিত ভয়াল দর্শন এক নারীতে। পেটটি ভীষণভাবে ফোলা, সারা শরীর থেকে মাটিতে গলে পড়ছে মাংসের টুকরো, মণিহীন চোখ দুটো কড়িকাঠের দিকে স্থির। আমি মুক্ত হলাম, দিয়ে গেলাম আমার অভিশাপ অন্য এক শরীরে। আজ থেকে ওই পৈশাচিক ক্ষুধার ভার হতে আমি মুক্ত। কি হলো স্যার, থামলেন যে? নয়নতারা মানে আপনার প্রাক্তন প্রেমিকার মৃত্যু কি তখনই হয়ে গেছিল? আর তার পেটে থাকা সেই বাচ্চার কি হলো অবশেষে? সত্যের সন্ধানে নামের রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা সঞ্চয়ের দিকে মুখ তুলে তাকালেন 50 চৌধুরী অ্যান্ড চৌধুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার এবং এক্স ম্যানেজিং ডিরেক্টর অফ টিভি নিউজ স্টেশনের কুশল চৌধুরী। ক্ষুধা নিবৃত্তি করতেই একের পর এক শিকার করে গেছে ভাগার খাকি। আসলে এই ভাগার খাকি কোনো সাধারণ পিশাচিনী নয়, এটা শতাব্দী প্রাচীন এক অভিশাপ, যে অভিশাপ বহন করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। দুর্ভিক্ষ পীড়িত, অনাহার ক্লিষ্ট কোনো নারী যদি নিজ হস্তে তার পরিবারকে হত্যা করে নর মাংস ভক্ষণ করে, কালের নিয়মে এসে পরিণত হয় ভাগার খাকিতে। সেই দেহ আশ্রয় করে এই অভিশাপ বেঁচে থাকে। যতদিন না কোনো কন্যা ভ্রূণের শরীরে সেই অভিশাপ স্থানান্তরিত হচ্ছে, সে যেসব পুরুষদের শিকার বানানোর জন্য মনস্থ করে, তারা প্রথম দিকে দেখতে পায় এক জরাজীর্ণ, অনাহারে দুর্বল এক 12 বছরের কিশোরীকে, এবং পরবর্তীকালে সেই কিশোরী তাকে দেখা দেয় এক মোহময়ী নারী রূপে। সেটা বাগার খাঁকির ছলনা বই আর কিচ্ছু নয়। নয়ন ছিল মাত্র 2 মাসের অন্তঃসত্ত্বা। অকালে পৃথিবীতে আসা সেই শিশু অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। বিপ করে অনুষ্ঠানের মাঝেই বেজে ওঠে তার মোবাইল ফোনটা। কানে ধরে কুশল বলে, আচ্ছা, কজন যাচ্ছে সেখানে? ফোনের উপ্রান্ত থেকে কি বলল সঠিক বোঝা গেল না। ওকে, ঠিক আছে। 4টে টিকিট কনফার্ম করো। পলাশপুর গ্রাম, লর্ড জনসন হেরিটেজ হাউস, রুম নাম্বার 103। ফোনটা বন্ধ করে সঞ্চয়ের দিকে তাকিয়ে কুশল বলে, সরি ফর দ্য ইন্টারাপশন, ক্লায়েন্টের ফোন ছিল। পলাশপুর গ্রামে সেই লর্ড হাউস এবং হেরিটেজ বিল্ডিং
আমার মৃত প্রেমিকা এবং কন্যার দাহ কার্য সম্পন্ন করে পরের দিনই কলকাতায় ফিরে আসি। ইস্তফা দিই আমার পদ থেকে এবং শুরু করি এই টুলস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা। আমার পেশ করা রিপোর্টের দরুন রাতারাতি বিখ্যাত হয়ে যায় সেই গ্রাম। লর্ড জনসনের সেই প্রাসাদ বাড়ি হয়ে ওঠে হেরিটেজ বিল্ডিং। এখন সেই গ্রামে গেলে আর চিনতেই পারবেন না। সারা বছর গিজগিজ করছে ট্যুরিস্ট। নয়নতারা ফাউন্ডেশন নামে যে চ্যারিটি হোম চালাই, সেটি বলাই বাহুল্য আমার মৃত প্রেমিকার নামে। সে মনে মনে মেয়ের নামটাও ঠিক করে রেখেছিল, দময়ন্তী। মেঝের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে আবারও কুশল বলল, লর্ড জনসন বাগারের পাশ থেকে খুঁজে পেয়েছিল ভাগার খাঁকিকে, তাই তার নাম ভারতীয় অনুকরণে রেখেছিল ভৃগী। তাকে বশীভূত করে সেই হত্যা লীলা চালানোর সময় হঠাৎই সেই দিন আমার মতোই তারও কোনো কারণে চটক ভেঙেছিল এবং সম্ভবত তখনই তিনি তাকে লক্ষ্য করে গুলি চালান। আমরা যেই ভাগার খাঁকিকে দেখতে পাই, তার আসল রূপে তার পেটটি ছিল অস্বাভাবিক রকমের ফোলা। আমার ধারণা সে ছিল অন্তঃসত্ত্বা। মৃত্যু হয়েছিল তার বহু পূর্বেই, কিন্তু পাপ করার দরুন তার দেহে বাসা বেঁধেছিল ভাগার খাঁকি। পর্যায়ক্রমে সেই অভিশাপ সে দিয়ে যায় তার পেটে থাকা কন্যা সন্তানকে। অভিশপ্ত সেই কন্যা সন্তানের জীবন অবসান আগেই ঘটেছিল, তাই সে তার মায়ের সেই ভয়াল রূপকে পঞ্চতত্ত্বের থেকে উপাদান গ্রহণ করে ধরে রাখে। আর তাই আমরা দেখতে পাই আবারও সেই ভৃগাকেই, তবে এক অন্তঃসত্ত্বা নারী রূপে। সেই রূপ ইংরেজ সাহেব দেখতে পাননি, এ আমার দৃঢ় বিশ্বাস। ওই রাতে যখন আমার স্ত্রীকে হত্যা করিয়ে তার পেট থেকে বার করেছিল আমাদের 2 মাসের কন্যা সন্তানের ভ্রূণকে, তখন সাময়িক সময়ের জন্য আমি সৎজ্ঞানে ফিরে আসতে পেরেছিলাম এবং তখনই আমি তাকে হত্যা করি। ইংরেজ সাহেবের আমার নৃশংস মৃত্যুর কারণ হিসেবে আমি মনে করি ভৃগীর মৃত্যুর পর তার গর্ভে ধারণ করা সেই শিশু কন্যার শরীরে থাকা সেই অভিশাপ ভৃগীকে দিয়ে তাকে হত্যা করায়। অর্থাৎ ভৃগীর শরীরে থাকা সেই ভ্রূণের অভিশাপ। যতদূর বইয়ের প্রশ্ন, তার সাথে শহরে ঘটতে থাকা খুনগুলোর কোনো সম্পর্ক আছে বলে আমি অন্তত মনে করি না। এই বলে কুশল আবারও তাকালো ঘরের কোণের দিকে। সবার চোখের আড়ালে কি যেন দেখে এক ইশারা করল সে। শো শেষ হতেই বাইরে রাখা তার নিজস্ব গাড়িতে উঠে বসে সে। গাড়ি স্টার্ট দিয়ে তার পাশে ঘুরে তাকায়। সে দেখতে পায় এক মহিলাকে, পেটের মাঝ দিয়ে আড়াআড়িভাবে কাটা, ঝুলছে নাড়ি ভুঁড়ি এবং তারই ফাঁক দিয়ে বেরিয়ে আসছে একটা সদ্যজাত কন্যা ভ্রূণ। সেদিকে তাকিয়ে সে মৃদু স্বরে বলে ওঠে, তোমার খিদে আমি মেটাবো। আমার বইয়ের পাতায় বিলিয়ে দেব সেই অভিশাপের অংশ। যেই পুরুষ পাঠক সেটি পাঠ করবে, আহ্বান জানাবে তোমায়। কি নামে ডাকবো? হ্যাঁ, নয়নতারা, ভাগার খাঁকি। ভাগার খাঁকি। এতক্ষণ আপনারা শুনছিলেন ভৃগীর ক্ষুধা, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রভাকর, সুপ্রজা, রুবিনা, আর্য,
তানিশা, প্রীতম, দিব্যেন্দু, সৌরভ এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল মৌপিয়া। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে প্রেস করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ফিকশন হান্টে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর শুনতে থাকুন ফিকশন হান্ট। নমস্কার, শুভরাত্রি।